যদি শিখে আসে তার কাছ থেকে আমরা কি সুবিধা পাবো, যদি কাজ না শিখে আসে তাহলে তার কাছ থেকে কি কি অসুবিধা হতে পারে। যদি কেউ কাজ না শিখে ফটোগ্রাফি করতে আসে তাহলে প্রথম যে প্রবলেমটা হবে, কাজ পাবে না। কিরকম? ধরো তুমি কারো কাছে অনেকদিন ধরে শিখছো, মানে কারো একটা স্টুডিওতে তুমি কাজ করছো, অনেকদিন ধরে করছো বা করছো, মানে সে তার সাথে থেকে 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 তুমি শিখে যাবে। এইখান থেকে শুধু যে তোমার কাজটা শেখারও তাই নয়, তুমি এইখান থেকে কিন্তু একটা বেস তৈরি করে ফেললে, মানে কিভাবে কাস্টমার ধরে, কিভাবে কাস্টমারের সাথে ডিল করে, এবং তোমার ফোন নাম্বার, তোমার মুখের পরিচিতি, এতদিন ধরে কাজ করছো, ফলে তার যত কাস্টমার এবং রিলেটিভ এবং যত মানুষের সাথে কাজ করেছে প্রত্যেকের সাথে তুমি গিয়েছো, ফলে তোমার একটা বেস তৈরি হয়ে গেছে। এরপর যখন তুমি নিজে থেকে একটা স্টুডিও করবে তখন তোমার কাস্টমারের অভাব হবে না, তার কারণ তুমি অন্য একটা স্টুডিওতে থেকে তোমার মুখের একটা পরিচিতি গড়ে তুলেছো এবং তার সাথে থেকে থেকে তোমার একটা সুনাম অর্জন করেছো যে তুমি ভালো ফটোগ্রাফি করো, এই টিমের সাথে ছিলে। ফলে তুমি যখন আলাদা করে করবে তখন তোমাকে কেউ টক করে জিজ্ঞাসা করবে না যে তুমি কাজ জানো কিনা, বা তোমাকে নতুন দেখছি এরকম কোনো কোশ্চেন করবে না। ফলে টক করে তোমাকে বুকিং তারা করে দেবে। এবার নতুন যদি তুমি হও, হঠাৎ করে তুমি কলকাতার মেট্রোপলির দিকে একটা 15টা ক্যামেরা কিনে বসে গেলে, কোথাও কোর্স নেই, কোথাও শিখোনি, ফলে যে কোনো লোক তোমাকে একটা 60,000 টাকা বা 1 লাখ টাকার যখন প্যাকেজ আনবে তোমাকে ভরসা করে দিতে চাইবে না, কারণ তোমার মুখটা পরিচিতি নয়। যতই তোমার কাছে গ্যাজেট থাকুক থাকুক, তখন তোমার বেস তৈরি হয়নি, তোমার কাস্টমার নেই। ফলে নতুন ক্যামেরা কেনার পর তোমাকে ভালো ক্রিয়েটর বা যারও এরকম ফেসবুকের ইনবক্সে যে বলতে হবে, দাদা আমাকে কাজ দাও, আমার এই ক্যামেরা আছে, ওই ক্যামেরা আছে, সেই ক্যামেরা আছে। বাট তুমি যদি শিখে আসতে, কারো কাছে 2-3 বছর কাজ করে আসতে, তাহলে তোমার যে বেসটা তৈরি হয়ে যেত, তখন কিন্তু তোমাকে এরকম ফেসবুকে লিখতে হতো না 2026 থেকে 27 আমার বুকিং চলছে, ক্যামেরা বুকিং করুন, বিয়ে বাড়ি অন্নপ্রাশনে বুকিং দিন। যারা ভালো ফটোগ্রাফার, মানে যারা দীর্ঘদিন জগতে আছে বা যারা অন্যের কাছ থেকে দীর্ঘদিন ধরে শিখে আলাদা করে ক্যামেরা করছে, তাদের কাজের অভাব হয় না। নতুন ফটোগ্রাফারদের এই সমস্যাটা হয়, এটা কিন্তু যুক্তিযুক্ত দিলাম। এবার দ্বিতীয় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলসটা মানে কি? ধরো যে শিখে এসেছে, 2-3 বছর অন্য জায়গায় কাজ করতো বা কোনো ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট আছে, তার ক্ষেত্রে কি ট্রু ফলসের ব্যাপারে আমরা পরীক্ষা হলে দেখবে কোশ্চেন থাকতে, এখন 5টা কোশ্চেন থাকতো যার ট্রু এবং ফলস, মানে কোনটা সঠিক কোনটা মিথ্যে বক্সের পেছন বক্সের ভিতরে টি এবং ফলস লিখতে হতো। তো যারা জানতো না তারা কি করতো, সবকটা বক্সেই টি লিখে দিত বা সবকটা বক্সেই এড লিখে দিত, মানে ফলস। এর ফলে যখন অ্যান্সার যখন খাতা দেখা হতো তখন দেখা যেত যে 2-3টে তার ঠিক হয়েছে। এবার যারা ভালো স্টুডেন্ট তারা প্রত্যেকটা কোশ্চেন পড়ে পড়ে লিখতো এবং তাদেরও দেখা যেত 5টার পর 2টো ভুল হয়েই গেছে। তাহলে মোটের উপর রেজাল্টটা কি এসে দাঁড়ালো, যারা শিখতো তারাও 5-এর মধ্যে 3 পেল, আর যারা জানে না আনাড়িভাবে সবগুলোই ট্রু করে দিল বা সবগুলোই ফলস করে দিল, তারাও কিন্তু 3 পেল। তাহলে এইখানের ক্ষেত্রে সমান হলেও বিয়ে বাড়ির ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হবে। কিরকম? ধরো তুমি কাজ জানো না, তাই একটা বিয়ে বাড়িতে যে তুমি ছবি তুলে নিলে কি না 5,000 ছবি তুললে, স্বাভাবিক এখান থেকে 1-150টা ছবি তো পাওয়া যাবেই, কারণ আনাড়িভাবে তুললেও 1-150টা আনাড়িভাবে ঠিক হয়েই যাবে ট্রু ফলসের মতন। আর যে জানে সে 400 পিস ছবি তুলেছে একটা বিয়ে বাড়িতে, তারও 150 পিস ছবি বা কাস্টমার নেবে। এতে সমস্যাটা কোথায়? কাস্টমারের তো সমস্যা নেই, তোমার শাটারটা গেল। 5,000 শাটার মারলে একটা বিয়ে বাড়িতে, যদি 500 পিস করে মারতে ওই শাটারে 10টা কাজ হয়ে যেত। এতে তোমার ক্যামেরাটা বাঁচতো, তুমি কিছু বেশি ইনকাম করতে পারতে, এখানে 10 ডবল তুমি লস করলে। দ্বিতীয় যে কাজটা 3 নম্বরে যেটা আসি, সেটা হচ্ছে সকালবেলা যেটা আমরা করি, সকালে বৃদ্ধি। সকালে বৃদ্ধির ক্ষেত্রে কি হয়, আমরা তো ক্যামেরা নিয়ে সকালবেলায় তো বৃদ্ধি অনুষ্ঠানের জন্য বেরিয়ে পড়ি। তো ক্যামেরা আছে, তাতে একটা প্রাইম লেন্স লাগিয়ে দিয়ে তুমি বৃদ্ধি আনাড়িভাবে ছবি তুলছো, তুমি জানো না, তাই এদিক ওদিক সেদিক করে সকালবেলা বৃদ্ধিতেই দেখা যাচ্ছে 400 থেকে 500 পিস ছবি তোমার অলরেডি হয়ে গেছে। সকালবেলা বৃদ্ধি অনুষ্ঠানে এখনো বিয়ে বাড়ি শুরু হয়নি, তাতেই তোমার 400 থেকে 500 পিস শাটার হয়ে গেছে। এটা যদি প্রো লেভেলে থাকতো, মানে যারা শিখে এসেছে, তারা এখানে 15 থেকে 20টা ছবি তুলতো। তারা জানে 2টো পেজ লাগবে, 6-6 12টা ম্যাক্সিমাম।
15-20টা ছবি তারা তুলতো এবং সেই 15-20টা ছবি ফাইনাল, একটাও কাস্টমার বাদ দিতে পারবে না। কাস্টমার যদি কম সংখ্যায় লাগে সেখান থেকে কম প্রিন্টিং হবে, কিন্তু ছবি খারাপ বলে বাদ দিতে পারবে না। বাট তোমাদের ক্ষেত্রে কি হয়, তোমরা 400-500-600 পিস শুধু দিতে তুলে নাও, তোমরা জানোই না কোনটা ভালো ছবি, কোনটা কাস্টমার নিতে চায়, সেটার অভিজ্ঞতা নেই, তাই তোমাদের কোয়ান্টিটিটা বেশি হয়ে যায়। এরপর আসি হচ্ছে হলদিতে। যারা জানো তারা হলদিতে তো হলদি ছবি তুলে নাও, বা যারা নতুন তারা কি করো, মেয়েদের পোজকে ছেলেদের পোজ করাও, আবার ছেলেদের পোজকে মেয়েদের বাড়িতে করিয়ে দাও। কোনো কোনো ক্ষেত্রে তো দেখে কি ছেলেকেও এরকম করে ছবি তুলতে। তো এইগুলো বোঝাই যায় যে সে নতুন ফটোগ্রাফার। এতে ফটোগ্রাফিটা শিল্পর মধ্যে পড়ে না, একটা হাস্য কৌতুকের জায়গায় যে পৌঁছে যায়। তারপর আসি সন্ধ্যাবেলায় ব্রাইডালের ক্ষেত্রে। ব্রাইডালের ক্ষেত্রে একটা বড় সমস্যা, যারা প্রো ফটোগ্রাফার তারা কি করে সেটা ছেড়ে দিই, যারা নতুন ফটোগ্রাফার বোঝাই যাবে তারা ছবি তোলার সময় মোবাইল দেখে দেখে ছবি তুলে। অর্থাৎ মোবাইলে কোনো পোজ ভালো লেগেছে, সেরকম তার কালেকশন করা আছে, সেইখান থেকে দেখে দেখে পার্টিকে দেখা যে এরকম করে ছবি তুলো। ভাই এইটা সবচেয়ে কাঁচা কাজ। একটা ব্রাইডাল সে কখনোই অন্য ব্রাইডালের মতো দেখতে নয়, সে তার নিজস্ব একটা রূপ আছে। তো সেই রূপটা তার কোন দিক থেকে দেখলে, তাকে কোন দিক থেকে ছবি তুললে তার ক্ষেত্রে ভালো লাগবে, সেটা কিন্তু ওই তোমার মোবাইলের ছবি তার মতন শুধু অ্যাডজাস্ট হবে না। হয়তো মোবাইলে যে ছবিটা আছে তাকে হয়তো বাঁ দিক থেকে দেখতে ভালো লাগে, তাছাড়া বাঁ দিক তোলা আছে, বা তুমি সেই ছবিটা একে বাঁ দিক থেকে তোলালে হবে না। এই ব্রাইডালকে তোমাকে সকাল থেকে অবজারভেশন করে দেখতে হবে যে এই ব্রাইডালে হাসলে ভালো লাগে না না হাসলে ভালো লাগে, দাঁত বার করে ছবি তুললে ভালো লাগে না দাঁত বন্ধ রাখলে ভালো লাগে। দাঁত বার করে ছবি তুললে ভালো লাগে, বা সেটা সব ব্রাইডালের ক্ষেত্রে নয়। তোমাকে ছবি তুলে দেখতে হবে আদৌ এটা দাঁত বার করে ছবি তুললে এই ব্রাইডালের ক্ষেত্রে স্যাটিসফাইড কিনা, বা এই ব্রাইডালের ক্ষেত্রে বাঁ দিক থেকে ছবি ভালো আসছে না ডান দিক থেকে ছবি ভালো আসছে, এই ব্রাইডালের ক্ষেত্রে এক্সপ্রেশন যুক্ত ছবি ভালো আসছে নাকি নর্মাল ছবি ভালো আসছে। প্রত্যেকটা ব্রাইডালের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো আলাদা আলাদা। বাট তোমরা কিশোরে যেটা করাতে সব ব্রাইডালের ক্ষেত্রে অ্যাডজাস্ট করাও, সেটা কিন্তু সব ব্রাইডালের ক্ষেত্রে হবে না। এই জায়গাগুলো কিন্তু নতুন ফটোগ্রাফাররা প্রায় ভুল করে। এবং হচ্ছে টাইমিং, একটা ব্রাইডালের সময় কতগুলো ছবি তুলতে হবে এবং কতক্ষণ টাইম নিতে হবে সেটাই জ্ঞান থাকা দরকার। সেটা কিন্তু প্রো ফটোগ্রাফাররা জানে যে এই সময়ের মধ্যে ব্রাইডাল শ্যুটটা করে নিতে হবে, এরপর গ্রুপ ছবি হবে, বা কোনো যাত্রী এসে যাবে, বর যাত্রী এসে যাবে, কথাবার্তা বলবে, টাইম দিতে পারবে না, লাস্টে কাঁদবে, সেখানে চোখে জল বেরিয়ে মেকআপ নষ্ট হয়ে যাবে, সে তারপর আর কাপড় শ্যুট হবে না। তো এইগুলো নতুন ফটোগ্রাফাররা কিন্তু এই জায়গাগুলো হচ্ছে ধরতে পারে না। শাশুড়ি জামাইকে মিষ্টি খাচ্ছে, এখানে 50টা ছবি, 50 পিস ছবি, তাদের যখন মানে কপি করা হয় তখন ছবি দেখা যায় যে শাশুড়ি জামাইকে মিষ্টি খাচ্ছে, সে এরকম এরকম জায়গায় একটা ছবি, এরকম জায়গায় একটা ছবি, এরকম জায়গায় একটা ছবি, এরকম জায়গায় একটা ছবি, মানে 50খানা শাটার। সেই ফটোগ্রাফার নিজেও জানে না যে কোনটা আসলে ছবি, কোন ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি, যে শাশুড়ি জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে, সেখানে 50টা শাটার মেরেছে সে। তার মানে সে নিজেও মানে ঠিক জানে না যে কোনটা ফটোগ্রাফি হয়েছে। আর নতুন যাদের ক্ষেত্রে হয়, পুরাতন যাদের ক্ষেত্রে তারা একটাই ছবি তুলবে এবং তারা দীর্ঘদিন করে তারা জানে এখানে এই রকম ছবিটাই লাগে। এটাই নতুন আর পুরাতনদের মধ্যে পার্থক্য। এবার আসি কোয়ান্টিটি টোটাল। একটা বিয়ে বাড়িতে একটা প্রো ফটোগ্রাফার দেবে ম্যাক্সিমাম একটা বিয়ে বাড়িতে 400 থেকে 450 পিস ছবি তুলবে। বাট একটা নতুন ফটোগ্রাফার তুমি দেখলেই বুঝে যাবে যে সে 5000-6000 ছবি তুলেছে। এতে অবশ্য ক্লায়েন্টের কোনো প্রবলেম নেই, প্রবলেম কারো কোনোতে নেই, কিন্তু তোমার নিজস্ব প্রবলেম হচ্ছে শাটারটা প্রচুর যাচ্ছে। 5000 পিস ছবি তুলে তুমি 10টা বিয়ে বাড়ি খাটিয়ে যে পয়সাটা তুলতে, তুমি একটা বিয়ে বাড়িতে কেটে সেটা লস করছো। তোমার পুরাতন ক্যামেরা, তাই তার শাটারের কোনো ব্যাপার নেই, কিন্তু নতুন ফটোগ্রাফি করার সময়, নতুন ক্যামেরা কেনার সময় কিন্তু এটা অনেক বেশি ভারী পড়ে যাবে। এবার আসি কতগুলো নতুন ফটোগ্রাফারদের ক্ষেত্রে যে সমস্যাগুলো বেশি হয়, সেটা হচ্ছে ফটোগ্রাফি করতে গিয়ে কতগুলো নিয়ম আছে। বিশেষ করে বিয়ে বাড়ির ফটোগ্রাফি করতে গিয়ে কতগুলো নিয়ম আছে, যেটা পুরো ফটোগ্রাফার বা পুরানো ফটোগ্রাফাররা জানে বা ধ্যান রাখে বা মনে রাখে। বা নতুন ফটোগ্রাফারদের তো ওই ব্যাপারটা জানা নেই, কারণ তাদের অভিজ্ঞতাও নেই, তারা কোথাও শেখেই না, তাই তাদেরকে কেউ বলেও না। সেটা হচ্ছে রক্তযুক্ত কোনো ছবি তোলা যাবে না, এটা ফটোগ্রাফির নিয়ম আছে। রক্ত বেরোচ্ছে বা রক্ত দেখা যাচ্ছে এইরকম ছবি তোলা যাবে না, এটা নিয়ম আছে। এবার সেখানে যদি পার্সোনালি প্রাইভেট ব্যাপার থাকে সেই জিনিসটা আলাদা, বাট স্বাভাবিকভাবে রক্তযুক্ত ফটোগ্রাফি তোলা, যেমন ধরো মাছ কাটছে, মাংস কাটছে, মুরগ কাটছে,
রক্ত বেরোচ্ছে, এই ছবিগুলো কিন্তু তোলা যাবে না। এইটা বিয়ে বাড়ির ক্ষেত্রে মাছ মাংস কাটছে, অনেকে এসে বলে দাদা মাংস কাটছে ছবি তুলো, বাট এইটা কিন্তু ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু হবে না। দ্বিতীয় হচ্ছে বন্দি পাখি, ধরো তার ঘরের ভেতর বন্দি করা আছে কোনো কুকুর, কোনো পাখি খাঁচার ভিতর বন্দি, তো সেই ছবিগুলো কিন্তু তোলা যাবে না, নিয়মের বাইরে। এবার সেখানে যদি কাস্টমার জোর করে বলে তুলতে, সেই ব্যাপারটা আলাদা, তখন তুমি নিয়মটা জানো, বাট তোমাকে বাধ্য করা হচ্ছে তুলতে, তাই তুমি তুলেছো। বাট নিয়মের মধ্যে কিন্তু এরকম বন্দি তোলা যাবে না, কেন এটা হচ্ছে নিয়ম বিরুদ্ধ। এবার আসি ভেন্যুতে, অনেকে আসে, দেখবে অনেক মেয়েরা আসে বা ছেলেরা আসে, দাদা আমাকে এখানে একটা ছবি তুলে দাও, দাদা আমাকে বাইরে গিয়ে একটা ছবি তুলে দাও। সে বলতেই পারে, সে তার ফটোগ্রাফার না, নিয়মটা তার জানা থাকবে না, বা তুমি ফটোগ্রাফার, তোমার জানা দরকার। তোমাকে কাস্টমার যে জায়গাটা রিসেপশনের জন্য ব্যবস্থা করে দিয়েছে বা ছবি তোলার জন্য ব্যবস্থা করে দিয়েছে, তোমার একমাত্র কাজ হচ্ছে সেই জায়গাতেই ছবি তোলা। তুমি সেই জায়গা বাদে আর কিন্তু কোথাও যে ছবি তুলবে না, কারণ পরে কেস ঘটে গেলে সেটা কিন্তু সম্পূর্ণ দায়ী তুমি। কারণ ক্লায়েন্ট এসে বলবে আমাদের সমস্ত গেস্টদের ছবি তোলার জন্য আমি সুন্দর করে খরচ করে এখানটা আমি করেছি, আলো লাইটিং লাগানো আছে, তোমার কাজ হচ্ছে এখানে ছবি তোলা। তুমি একটা মেয়েকে একটা অন্ধকারে নিয়ে যে ছবি তুলছো কেন? তুমি একটা মেয়েকে ছাদে নিয়ে যে ছবি তুলছো কেন? তুমি ছবি তুলছো আমি জানি, বাট আমি এটা আবার অন্যভাবে সেন্সে নেবো, কারণ আমার জায়গা করা আছে ছবি তোলার জন্য জায়গা। এটা প্রো ফটোগ্রাফাররা সঙ্গে সঙ্গে না বলে দিবে যে না আমরা কোনো রুমের মধ্যে দিয়ে ছবি তুলবো না, আমরা কোনো ছাদে গিয়ে ছবি তুলবো না, আমরা তোমার বাড়িতে ছবি তুলতে এসেছি, পাশের বাড়িতে অন্নপ্রাশন হচ্ছে বলে টুক করে ক্যামেরাটা নিয়ে যে ছবি তুলতে ডাকছে বলে যাওয়া যাবে না। এইগুলো কিন্তু ফটোগ্রাফির মধ্যে কিন্তু পড়ছে না। তোমাকে যে জায়গাটা করে দেওয়া হয়েছে তুমি সেই জায়গাতেই ক্যামেরা নিয়ে থাকবে, সেইখানেই ছবি তুলবে। 200 জন 500 জন 1000 জন কনেযাত্রী বরযাত্রী আসলেও তাদেরকে ওই জায়গাতেই আসতে হবে, এটাই নিয়ম। কিন্তু ওইখানে যদি কেউ যদি বলে দাদা রুমের মধ্যে আমার মা বসে আছে চলো সেখানে ছবি তুলবে, এটা কিন্তু নয়। এবার সে যদি বাধ্যতামূলক ভাবে নিয়ে যায় সেটা ব্যাপার আলাদা, কিন্তু তোমার হিসাবে থেকে কিন্তু এটা যাওয়া যাবে না, তাকে এখানেই আসতে হবে। তুমি কেউ যদি বলে আমার বউ ভিতরে বসে আছে ছবি তুলো, ঘরের ভিতর তার বউ বসে আছে বলে ছবি তোলা যাবে না, কারণ তার ঘরের ভিতর ধরো আরো অনেকে বসে আছে, তারা আনরেডি অবস্থায় বসে আছে। তুমি তার বইয়ের ছবি তুলতে গেলে কিন্তু বাদ বাকিদের কিন্তু সমস্যা হতে পারে, কারণ রুমের ভিতরে ছবি তোলার পারমিশন তোমার নেই। তোমাকে বাইরে ব্যবস্থা করে দিয়েছে, বা যেখানে ব্যবস্থা করা যায় তোমাকে সেখানে আসবে, সেখানে তুমি যে কোনো ভাবে ছবি তুলো, তোমাকে কেউ কিছু বলবে, কারণ তোমার সাথে রাইট আছে, অধিকার আছে সেখানে ছবি তোলার। বাট তুমি টপ করে কোনো একটা মেয়েকে রুমের ভিতর নিজে ছবি তুলছো, ছাদে নিজে ছবি তুলছো, বা বাইরে চলে গেছো, এক্ষেত্রে মানে প্রবলেম তো হবেই। উপরন্তু এই জায়গাতে যারা অরিজিনালি নিয়ম মেনে ভেন্যুদের কাছে বা রিসেপশনে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য, তারা জানবে যে ফটোগ্রাফার আসেনি বা ফটোগ্রাফার নেই, এতে পার্টি দুর্নাম হয়ে যাবে। সে ভাড়া করার পরেও ফটোগ্রাফার দেখতে পাচ্ছে না, কারণ তুমি পার্সোনালি চলে গেছো অন্য জায়গায়, এতে তুমি তো খেটেই যাচ্ছ, বাট তুমি দুর্নাম পেয়ে যাবে। এটা হচ্ছে পুরো ফটোগ্রাফাররা কখনোই তারা রিসেপশনের জায়গা মানে যেখানটা ছবি তোলার জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় যেয়ে ছবি তুলে না। বাট নতুন ফটোগ্রাফাররা এইসবগুলো জানে না, তাদেরকে যে ডাকে সেই ছবি তুলতে চলে যায়, এতে তারা খাটে বেশি, বাট তারা নিয়মটা না জানার জন্য তারা সমস্যায় পড়ে যায়। তো এইরকম ধরনের আরো অনেক টিপস আছে, যারা নতুন ফটোগ্রাফার তাদের ক্ষেত্রে এটা সমস্যা হয়, বা তারা গিয়ে ছবি তোলার পর এই প্রবলেমগুলো ক্রিয়েট করে আসে। এইগুলো তো গেল জাস্ট শেখার অভিজ্ঞতার উপরে, এরপরও ক্যামেরা ফল্টের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাটারি চার্জের গল্প আছে, লাইট ফিক্সিং এর ব্যাপার আছে, টাইমিং এর ব্যাপার আছে। এই সবগুলো কিন্তু নতুন ফটোগ্রাফারদের কিন্তু ধ্যান রাখা দরকার, যে এই সবগুলো কে বলবে তোমাকে। তোমাকে এরকম অনেকেই আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, বাট তুমি যদি দেখে শিখতে পারো শিখতে পারো। শিখতে তোমাকে যেখান দিয়ে ইচ্ছা হতে পারে এবং তুমি শিখতে পারো। শেখার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা নেই যে কারো কাছে গিয়ে শিখতে হবে বা কোর্স করতে হবে, বাট যেখান থেকেই তুমি করো তোমাকে এগুলো শিখতে হবে। যতক্ষণ না তোমার মাথার ভিতরে এগুলো ঢুকবে ততক্ষণ তোমাকে প্রো ফটোগ্রাফার বলা যাবে না। কারণ তোমার কথা বলা, এবং কথা বলা মানে এই নয় যে তুমি কোনো কথা বলার মধ্যে হাসির কথা বলেছো, তুমি খুব হেভি বলে দেবে, ব্যাপারটা নয়। এই যে আমি কথাগুলো বললাম, তোমাকে কেউ ডাকলো সেরা করে দাদা চলো, তোমাকে ভাড়া করে যে সারাদিন যাবো, পাশের বাড়ি একটা আমাদের বিয়ে বাড়ি হতে হতে পাশের বাড়ি একটা হচ্ছে অন্নপ্রাশন হচ্ছে, বা পাশের বাড়ি একটা আশীর্বাদী হবে, তুমি সাঁটার মেরে দিয়েছো চলো, এটা আমাদেরই লোক, আমি বুকিং করেছি তোমাকে, আমিই বলছি, যাওয়া যাবে না সেটা। কেন বুকিংটা যার নামে হয়েছে তার রিচুয়েশনেই আমরা ছবিটা তুলবো। পাশের বাড়ি অন্নপ্রাশন হচ্ছে বলে আধা ঘন্টা বা আশীর্বাদী হচ্ছে বলে আধা ঘন্টা যাওয়া যাবে না। এই জাস্ট এটা একটা উদাহরণ দিলাম, আগে যে উদাহরণগুলো দিয়েছি সবগুলোই কিন্তু এইগুলো কিন্তু তোমাদের জানা দরকার। এগুলো ফটোগ্রাফির রুলস, এইগুলো কিন্তু ফটোগ্রাফি করে করে জানা যায় না, এগুলো কিছু পড়তে হয়, শিখতে হয়, এগুলো কোর্স করলে এগুলো জানা যায়। তো এইরকম ধরনের আরো টিপস পাওয়ার জন্য বা দেখার জন্য আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। তো এখন পর্যন্ত ধন্যবাদ।